আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি সালিম সাদমান। আজকে ক্লাস নিয়ে চলে আসলাম। আমাদের যে প্রাণীবিজ্ঞান অধ্যায় 8 আছে, আমাদের শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়, অধ্যায় 8। ওই অধ্যায় আমাদের মেইনলি 5টা টপিক নিয়ে আলোচনা করা আছে। প্রথমে আছে হচ্ছে নিউরন, তারপর আছে আমাদের মস্তিষ্ক, তারপর আছে হচ্ছে আমাদের সূক্ষ্ম স্নায়ু, তারপর আছে আমাদের চোখ, কান আর যে হরমোন। অনেক বড় একটা অধ্যায়, শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়, এবং স্টুডেন্টদেরকে অনেক সময় দেখা যায় অধ্যায়টা নিয়ে প্যানিক করতে। সো ওই অধ্যায়ের জাস্ট মস্তিষ্ক, শুধু মস্তিষ্ক টপিকটুক নিয়ে আজকে আমার এই ক্লাসটা। সো চলো কথা না বলে শুরু করা যাক। এবং ক্লাসটা একদম অ্যাডমিশন এবং প্রি মেডিকেল ক্লাস যে টাইপের হয়ে থাকে ওই টাইপেই হবে, কারণ এইচএসসি 25-এর জন্য মেইনলি ক্লাসটা। তোমাদের যেহেতু এই অধ্যায় থেকে সিকিউ লেখা লাগবে না, সো আমরা মেইনলি এমসিকিউ পোর্শনটুক নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক, ঠিক আছে? দেখো, প্রথমে চলে আসি মস্তিষ্ক। কিসের মধ্যে চলে আসলাম? মস্তিষ্ক। এখন মস্তিষ্ক থেকে আমার প্রথমেই জানা লাগবে মস্তিষ্কের উৎপত্তি হবে কোথা থেকে। মস্তিষ্কের উৎপত্তি হবে ভ্রূণীয় এক্টোডাম থেকে। তাহলে মস্তিষ্কের উৎপত্তি হচ্ছে কোথা থেকে আমাকে বলো? ভ্রূণীয় এক্টোডাম। ভ্রূণীয় এক্টোডাম থেকে আমার মস্তিষ্কের উৎপত্তি হবে। তাহলে মস্তিষ্কের উৎপত্তি হচ্ছে কোথা থেকে আমাকে বলো? ভ্রূণীয় এক্টোডাম থেকে। ভ্রূণীয় এক্টোডাম থেকে আমার মস্তিষ্কের উৎপত্তি হবে। তাহলে মস্তিষ্কের উৎপত্তি হবে ভ্রূণীয় এক্টোডাম থেকে। এবং আমি বারবার রিপিট করবো ক্লাসে, তোমরা ক্লাসের পড়াটা ক্লাসে মুখস্থ করে ফেলো। সর্বোচ্চ 30 মিনিটের মতো লাগবে ক্লাসটা। সো ক্লাসের পড়া ক্লাসে বসে মুখস্থ করে ফেলো, খুব ইম্পর্টেন্ট অধ্যায়। এবং আগেই বলে দিই, তোমরা এখন যে পিরিয়ডটায় আসো, স্পেশালি এইচএসসি 25, তোমাদের হয়তো এইচএসসি হবে জুন মাসের দিকে, আমি যতটুকু জানি। সো এখন যে পিরিয়ডটায় আসো, এইটাই কিন্তু তোমার শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলো শেষ করে রাখার একদম একটা মোক্ষম সময় তুমি বলতে পারো। কারণ কয়েকদিন পরে তোমার টেস্ট পরীক্ষা হবে। টেস্ট পরীক্ষার পরে তুমি স্পেশালি শর্ট সিলেবাসের ভিতরে যে 7টা 14টা অধ্যায় আছে, ওইগুলি নিয়ে তুমি বেশি ব্যস্ত হয়ে পড়বা। সো এখন যে সময়টুকু আছে, একটু চেষ্টা করো। প্রেশার লাগবে, প্রেশার মনে হবে যে শর্টের অধ্যায়গুলো এখন ভালো মতো হয়নি, এর ভিতর শর্টের বাইরের অধ্যায়গুলো শুরু করবো। সো প্রেশার লাগবে, এবং লাইফ মানেই তো প্রেশার। হ্যাঁ, প্রেশার তো থাকবেই লাইফে। সো এই প্রেশার যে নিতে পারবে সেই ভালো করবে। সো শুরু করা যাক, ঠিক আছে? তাহলে মস্তিষ্কের উৎপত্তি হচ্ছে কোথা থেকে আমাকে বলো? ভ্রূণীয় এক্টোডাম থেকে আমার মস্তিষ্কের উৎপত্তি হচ্ছে। ভ্রূণীয় এক্টোডাম থেকে মস্তিষ্কের উৎপত্তি হচ্ছে। পুরুষের ক্ষেত্রে মস্তিষ্কের আয়তন 1500 সিসি। পুরুষের ক্ষেত্রে মস্তিষ্কের আয়তন কত? 1500 সিসি। মহিলাদের ক্ষেত্রে 1300 সিসি। তাহলে পুরুষের ক্ষেত্রে কত আমাকে বলো? পুরুষের ক্ষেত্রে হচ্ছে তোমার 1500। পুরুষের ক্ষেত্রে সবকিছুই বেশি। পুরুষের ক্ষেত্রে কত? 1500। মহিলাদের ক্ষেত্রে কত আমাকে বলো? 1300 সিসি, ঠিক আছে? ওজন যদি বলি, ওজন, মস্তিষ্কের ওজন 1.3 থেকে 1.4 কেজি। কত আমাকে বলো? 1.3 থেকে 1.4 কেজি, যেটা আমার দেহের মোট ওজনের 2%। যেটা আমার দেহের মোট ওজনের কত পার্সেন্ট বলো? যেটা আমার দেহের মোট ওজনের 2%। তাহলে আমি কি বললাম? পুরুষের ক্ষেত্রে মস্তিষ্কের আয়তন কত আমাকে বলো? 1500 ঘন সেন্টিমিটার। মহিলাদের ক্ষেত্রে কত আমাকে বলো? 1300। পুরুষের ক্ষেত্রে বেশি 1500, মহিলাদের ক্ষেত্রে কত আমাকে বলো? 1300। এটা হচ্ছে আয়তন। আর যদি ওজন বলি, ওজন কত আমাকে বলো? 1.3 থেকে 1.4 কেজি। ওজন কত আমাকে বলো? 1.3 থেকে 1.4 কেজি। এবং যেটা আমার দেহের মোট ওজনের কত পার্সেন্ট? যেটা আমার দেহের মোট ওজনের 2%। যেটা আমার দেহের মোট ওজনের কত পার্সেন্ট? যেটা আমার দেহের মোট ওজনের 2%। এবং মস্তিষ্কে প্রায় 100 বিলিয়ন নিউরন থাকে। কত বিলিয়ন নিউরন থাকে আমাকে বলো? মস্তিষ্কে প্রায় 100 বিলিয়ন নিউরন থাকে। কত নিউরন থাকে আমাকে বলো? 100 বিলিয়ন নিউরন থাকে। এটা কিন্তু ম্যাথ কোয়েশ্চেন, যে মস্তিষ্কে নিউরন থাকে কত আমাকে বলো? মস্তিষ্কে নিউরন থাকে হচ্ছে 100 বিলিয়ন। তাহলে আমি কি বললাম? মস্তিষ্কে নিউরন আছে কত আমাকে বলো? মস্তিষ্কে নিউরন আছে হচ্ছে 100 বিলিয়ন। তাহলে কি বললাম? মস্তিষ্কের উৎপত্তি হবে কোথা থেকে? ভ্রূণীয় এক্টোডাম থেকে। পুরুষের ক্ষেত্রে আয়তন কত? 1500 সিসি। মহিলাদের ক্ষেত্রে কত? 1300 সিসি। মস্তিষ্কের ওজন কত? 1.3 থেকে 1.4 কেজি। এটা আমাদের মোট ওজনের কত পার্সেন্ট? 2%। কত নিউরন থাকে এখানে? 100 মিলিয়ন নাকি 100 বিলিয়ন? 100 বিলিয়ন নিউরন থাকে এখানে। 100 বিলিয়ন নিউরন থাকে। আমি মস্তিষ্ককে 3 ভাগে ভাগ করতে পারি। মস্তিষ্ককে কয় ভাগে ভাগ করা যায় আমাকে বলো? মস্তিষ্ককে 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যাচ্ছে বলো? 3 ভাগে। কি কি? অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, আর হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র, মধ্য আর পশ্চাৎ। অগ্র, মধ্য আর পশ্চাৎ। অগ্রকে বলা হবে প্রোসেনসেফানল। কি বলতেছে অগ্রকে আমি? প্রোসেনসেফানল। মধ্যকে বলবো মেসেনসেফানল। প্রোসেনসেফানল, মেসেনসেফানল। পশ্চাৎকে বলবো রম্বেনসেফানল। পশ্চাৎকে আমি কি বলতেছি বলো?
পশ্চাৎকে বলতেছে রম্বেনসেফানল। তাহলে আমি অগ্রকে কি বলতেছে প্রোসেনসেফানল, মধ্যকে আমি কি বলতেছি মেসেনসেফানল, পশ্চাৎকে আমি কি বলতেছি রম্বেনসেফানল। অগ্রকে বলতেছে প্রোসেনসেফানল, মধ্যকে বলতেছে মেসেনসেফানল, পশ্চাৎকে কি বলতেছে রম্বেনসেফানল, রম্বেনসেফানল। অগ্রর আবার তিনটা পার্ট আছে। অগ্রর পার্ট আছে কয়টা আমাকে বলো? অগ্রর পার্ট আছে তিনটা। কি কি? সেরেব্রাম, প্রথমে আছে হচ্ছে সেরেব্রাম, সেরেব্রাম, তারপর আছে হচ্ছে আমার থ্যালামাস, সেরেব্রাম, থ্যালামাস, তারপর হচ্ছে আমার হাইপোথ্যালামাস। তাহলে সেরেব্রাম, থ্যালামাস আর হচ্ছে আমার হাইপোথ্যালামাস, সেরেব্রাম, থ্যালামাস আর হচ্ছে হাইপোথ্যালামাস। কি বললাম? সেরেব্রাম, থ্যালামাস আর হচ্ছে হাইপোথ্যালামাস, সেরেব্রাম, থ্যালামাস আর হাইপোথ্যালামাস। লিম্ফিক কিন্তু তোমার আসবে অগ্রর অংশ কোনটা কোনটা, পশ্চাতের অংশ নয় কোনটা, অগ্রর অংশ কোনটা, অগ্র মস্তিষ্কের অংশ নয় কোনটা, মধ্য মস্তিষ্কের অংশ নয় কোনটা। সো কি কি অংশ আছে এগুলো আমার আগে জানা লাগবে। আমি কিন্তু আবারও বলতেছি ক্লাসটা কিন্তু প্রিমেডিকেল স্টাইলে হচ্ছে, মানে জাস্ট এমসিকিউ টপিক, জাস্ট এমসিকিউ টপিক। এটা যেহেতু তোমাদের শর্ট সিলেবাসে নাই এইচএসসি 25, তোমাদের যেহেতু সিকিউ লেখা লাগবে না, সো আমি কিন্তু জাস্ট এমসিকিউ প্রিমেডিকেল বা অ্যাডমিশন ব্যাচে আমরা যেভাবে পড়াই, আমি আমার অ্যাডমিশন ব্যাচে যেভাবে পড়াই সেভাবে কিন্তু ক্লাসটা নেওয়া হচ্ছে। ঠিক আছে? তাহলে অগ্র বা প্রোসেনসেফানলের অংশ কি কি আছে? সেরেব্রাম, থ্যালামাস আর হাইপোথ্যালামাস। কি কি আছে আমাকে বলো? সেরেব্রাম, থ্যালামাস আর হচ্ছে হাইপোথ্যালামাস, সেরেব্রাম, থ্যালামাস আর হচ্ছে হাইপোথ্যালামাস। তাহলে চলে আসো থ্যালামাসের ভেতরে। প্রথমে কিসের মধ্যে আসো? সরি, সেরেব্রামের মধ্যে আসো। প্রথমে আসো সেরেব্রাম, সেরেব্রাম। প্রথমে কিসের মধ্যে চলে আসো? প্রথমে চলে আসো সেরেব্রামের মধ্যে, সেরেব্রামের মধ্যে চলে আসি। দেখো সেরেব্রাম, সেরেব্রাম, সেরেব্রামের দুইটা খণ্ড আছে। সেরেব্রামের কয়টা খণ্ড আছে আমাকে বলো? সেরেব্রামের খণ্ড আছে হচ্ছে দুইটা। সেরেব্রামের কয়টা খণ্ড আছে আমাকে বলো? সেরেব্রামের দুইটা খণ্ড আছে এবং প্রতিটা খণ্ডকে বলা হবে সেরেব্রাল হেমোস্ফিয়ার। কি বলা হবে? সেরেব্রাল হেমোস্ফিয়ার। তাহলে সেরেব্রামের খণ্ড আছে কয়টা আমাকে বলো? সেরেব্রামের খণ্ড আছে হচ্ছে দুইটা। দেখা যাচ্ছে তো? সেরেব্রামের খণ্ড আছে কয়টা আমাকে বলো? সেরেব্রামের খণ্ড আছে হচ্ছে দুইটা। এই খণ্ড দুইটাকে আমি কি বলতেছি? সেরেব্রাল হেমোস্ফিয়ার। তাহলে সেরেব্রামের খণ্ড আছে কয়টা আমাকে বলো? সেরেব্রামের খণ্ড আছে দুইটা। খণ্ড দুইটাকে আমি কি বলতেছি? সেরেব্রাল হেমোস্ফিয়ার। খণ্ড দুইটাকে আমি কি বলতেছি? সেরেব্রাল হেমোস্ফিয়ার। এই খণ্ড দুইটাকে যুক্ত করে, খণ্ড দুইটাকে যুক্ত করবে কর্পাস ক্যালোসাম। তাহলে ক্যালোসাম, সেরেব্রামে যে দুইটা খণ্ড আছে এই খণ্ডগুলোকে যোগ করতেছে কি আমাকে বলো? কর্পাস ক্যালোসাম। সেরেব্রামে খণ্ড আছে কয়টা? সেরেব্রামে খণ্ড আছে দুইটা। সেরেব্রামে খণ্ড আছে কয়টা? দুইটা। খণ্ডগুলোকে আমি কি বলতেছি? সেরেব্রাল হেমোস্ফিয়ার। খণ্ড দুইটাকে আমি কি বলতেছি? সেরেব্রাল হেমোস্ফিয়ার। এই খণ্ড দুইটাকে জোড়া লাগাচ্ছে কে? কর্পাস ক্যালোসাম। খণ্ড দুইটাকে জোড়া লাগাচ্ছে কি আমাকে বলো? কর্পাস ক্যালোসাম। তাহলে আমি কি বললাম? সেরেব্রামে খণ্ড হচ্ছে কয়টা? দুইটা। খণ্ড দুইটাকে আমি কি বলতেছি? সেরেব্রাল হেমোস্ফিয়ার। এদেরকে জোড়া লাগাচ্ছে কি আমাকে বলো? কর্পাস ক্যালোসাম, কর্পাস ক্যালোসাম। চলে আসো, এই সেরেব্রাম মস্তিষ্কের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ অংশ। তাহলে মস্তিষ্কের সব থেকে বড় গুরুত্বপূর্ণ অংশ কোনটা আমাকে বলো? এই সেরেব্রাম। মস্তিষ্কের সব থেকে বড়, মস্তিষ্কের সব থেকে বড় অংশ কোনটা আমাকে বলো? সেরেব্রাম হচ্ছে আমার মস্তিষ্কের সব থেকে বড় অংশ। মস্তিষ্কের ওজন কত ছিল বলো তো? মস্তিষ্কের ওজন কত ছিল? মস্তিষ্কের ওজন ছিল হচ্ছে আমার 1.3 থেকে 1.4 কেজি, তাই না? মস্তিষ্কের ওজন কত ছিল আমাকে বলো? মস্তিষ্কের ওজন ছিল হচ্ছে আমার 1.3 থেকে 1.4 কেজি, তাই না? 1.3 থেকে 1.4 কেজি, যেটা আমার দেহের মোট ওজনের কত পার্সেন্ট ছিল? যেটা আমার দেহের মোট ওজনের ছিল, যেটা আমার দেহের মোট ওজনের কত পার্সেন্ট ছিল? যেটা আমার দেহের মোট ওজনের ছিল হচ্ছে তোমার যেটা আমার দেহের মোট ওজনের কত ছিল? যেটা আমার দেহের মোট ওজনের ছিল 2%। আর সেরেব্রাম হচ্ছে আমার মস্তিষ্কের সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ অংশ। এই সেরেব্রাম, এই সেরেব্রাম মস্তিষ্কের 80%। এই সেরেব্রাম মস্তিষ্কের কত পার্সেন্ট আমাকে বলো? এই সেরেব্রাম হচ্ছে মস্তিষ্কের 80% জায়গা দখল করে থাকে। তাহলে মস্তিষ্কের 80% জায়গা দখল করে আছে কি আমাকে বলো? সেরেব্রাম। আমার মস্তিষ্ক ছিল দেহের মোট ওজনের 2%, মস্তিষ্ক ছিল দেহের মোট ওজনের 2%। আর সেরেব্রাম হচ্ছে আমার মস্তিষ্কের 80%। সেরেব্রাম হচ্ছে মস্তিষ্কের 80%। দুইটা খণ্ড আছে, বাম খণ্ড ডান খণ্ড, এদেরকে জোড়া লাগাচ্ছে কে? কর্পাস ক্যালোসাম। ঠিক আছে? আচ্ছা, এবার তুমি চলে আসো এই সেরেব্রামের, সেরেব্রামের বাইরের দিকে হচ্ছে তোমার বলবো হচ্ছে কর্টেক্স। তাহলে সেরেব্রামের বাইরের দিকে অংশটাকে আমি কি বলতেছি? সেরেব্রামের বাইরের দিকের অংশটাকে বলবো হচ্ছে কর্টেক্স। ঠিক আছে? সেরেব্রামের বাইরের দিকের অংশটাকে আমি কি বলতেছি? কর্টেক্স। আর ভেতরের দিকেরটাকে বলতেছি মেডুলা। ভেতরের দিকেরটাকে আমি কি বলতেছি বলো?
মেডুলা। বাইরের দিকের অংশটাকে আমি কি বলতেছি বলো? কর্টেক্স, ভেতরটাকে বলতেছি মেডুলা। বাইরের দিকেরটাকে বলতেছি কর্টেক্স, ভেতরটাকে বলতেছি মেডুলা। এই সেরেব্রাল কর্টেক্স হচ্ছে গ্রে ম্যাটার নির্মিত। সেরেব্রাল কর্টেক্স কি নির্মিত আমাকে বলো? গ্রে ম্যাটার। আর মেডুলা হচ্ছে তোমার হোয়াইট ম্যাটার নির্মিত। মেডুলা তোমার কি নির্মিত আমাকে বলো? মেডুলা হচ্ছে তোমার হোয়াইট ম্যাটার নির্মিত, আর কর্টেক্স হচ্ছে তোমার গ্রে ম্যাটার নির্মিত। তাহলে সেরেব্রামের বাইরের অংশটাকে আমি কি বলতেছি? বাইরেরটাকে বলতেছি কর্টেক্স, ভেতরে আমার কি আছে? ভেতরে আছে মেডুলা। বাইরের দিকে কর্টেক্স, ভেতরের দিকে মেডুলা। কর্টেক্স আমার কি নির্মিত? গ্রে ম্যাটার নির্মিত। মেডুলা আমার কি নির্মিত? হোয়াইট ম্যাটার নির্মিত। তাহলে বাইরে আছে কর্টেক্স, সেটা আমার কি নির্মিত? গ্রে ম্যাটার। ভেতরে আছে মেডুলা, সেটা হচ্ছে আমার হোয়াইট ম্যাটার। আচ্ছা, সেরেব্রামের খণ্ড ছিল কয়টা? দুইটা ছিল, খণ্ড ছিল না? ডান খণ্ড আর বাম খণ্ড। ডান খণ্ড আর এই হচ্ছে ডান খণ্ড, আর এই ধরো বাম খণ্ড, তাই না? এদেরকে জোড়া লাগাইছিল কে? এদেরকে জোড়া লাগাইছিল কে? এদেরকে জোড়া লাগাইছিল হচ্ছে তোমার কর্পাস ক্যালোসাম, তাই না? কর্পাস ক্যালোসাম, কর্পাস ক্যালোসাম, তাই তো? এই ডান খণ্ড দেহের বাম পাশকে নিয়ন্ত্রণ করে। তাহলে এই সেরেব্রাল হেমিস্ফিয়ার ডান খণ্ড দেহের কোন পাশকে নিয়ন্ত্রণ করবে? ডান খণ্ড আমাদের বাম পাশকে, এবং বাম খণ্ড ডান পাশকে নিয়ন্ত্রণ করে। তাহলে আমার দেহের বাম পাশকে নিয়ন্ত্রণ করতেছে কে? বাম পাশকে নিয়ন্ত্রণ করবে ডান খণ্ড, ডান পাশকে নিয়ন্ত্রণ করতেছে কে আমাকে বলো? বাম খণ্ড। তাহলে ডান পাশকে নিয়ন্ত্রণ করবে কে? ডান পাশকে নিয়ন্ত্রণ করতেছে হচ্ছে, ডান পাশকে নিয়ন্ত্রণ করবে হচ্ছে বাম খণ্ড, আর বাম পাশকে নিয়ন্ত্রণ করতেছে কে? ডান খণ্ড। ঠিক আছে? সেরেব্রামে দুটো খণ্ড ছিল, যাদেরকে আমি সেরেব্রাল হেমিস্ফিয়ার বলছিলাম। এদেরকে জোড়া লাগাইছিল কে? কর্পাস ক্যালোসাম। এই ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার আমাদের বাম পাশ, বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার আমাদের ডান পাশকে নিয়ন্ত্রণ করে। এই যে বাইরের দিকে যে কর্টেক্স, এই কর্টেক্সে কিছু উঁচু জায়গা দেখা যায়, উঁচু জায়গা দেখা যায়, যাদেরকে বলা হয় জাইরি। যাদেরকে আমি কি বলতেছি বলো? জাইরি। কিছু নিচু জায়গা দেখা যায়, যাদেরকে বলা হয় সালকি। তাহলে উঁচু জায়গাগুলোকে আমি কি বলতেছি? জাইরি। নিচু জায়গাগুলোকে আমি কি বলতেছি? সালকি বা সালকাস। উঁচু জায়গাগুলোকে আমি কি বলতেছি? উঁচু জায়গাগুলোকে বলতেছি জাইরি, আর নিচু জায়গাগুলোকে বলতেছি সালকি। তাহলে আমি কি বললাম? এই যে বাইরের দিকে যে কর্টেক্স ছিল, এই কর্টেক্সে কিছু উঁচু জায়গা দেখা যায়। উঁচু জায়গাগুলোকে আমি কি বলতেছি? জাইরি। নিচু জায়গাগুলোকে আমি কি বলতেছি? সালকি। উঁচু জায়গাগুলোকে বলতেছি জাইরি, নিচু জায়গাগুলোকে বলতেছি সালকি। এই সেরেব্রামে মেইনলি খণ্ড ছিল দুইটা, লোব থাকে 5টা। কয়টা লোব আছে আমাকে বলো? 5টা লোব আছে। কয়টা লোব আছে আমাকে বলো? সেরেব্রামে 5টা লোব আছে। সেরেব্রামে তোমার 5টা লোব আছে। কি কি লোব আছে? সেরেব্রামে 5টা লোব আছে। ঠিক আছে? 5টা লোব আছে। প্রথমে তুমি চলে আসো ফ্রন্টাল লোব। প্রথমে কি আছে বলো? ফ্রন্টাল। তারপর আছে প্যারাইটাল। তারপর আছে টেম্পোরাল। টেম্পোরাল, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল। তারপর আছে অক্সিপিটাল। অক্সিপিটাল। আর লাস্টে আছে হচ্ছে লিম্বিক। লাস্টে কি আছে আমাকে বলো? লাস্টে আছে হচ্ছে লিম্বিক। তাহলে সেরেব্রামের লোব আছে কয়টা? 5টা লোব আছে। আমার সেরেব্রামে হচ্ছে লোব আছে 5টা। তাহলে সেরেব্রামের লোব আছে কয়টা আমাকে বলো? সেরেব্রামের লোব আছে 5টা। কি কি? ফ্রন্টাল, এই যে আমার ব্রেনের যে অংশটা ফ্রন্টাল বোনের নিচে থাকবে সেটাকে বলবো ফ্রন্টাল পোল। যেটা টেম্পোরালের নিচে থাকবে সেটাকে বলবো টেম্পোরাল পোল। যেটা প্যারাইটালের নিচে থাকবে তাকে বলবো প্যারাইটাল লোব বা প্যারাইটাল পোল। তো প্যারাইটাল লোব। তারপর হচ্ছে এটা অক্সিপিটালের নিচে থাকবে, তাকে বলা হবে অক্সিপিটাল লোব। আর একদম ভিতরের দিকে আছে তোমার কে? লিম্বিক লোব। কি আছে? লিম্বিক লোব। লোব আছে কয়টা আমাকে বলো? মেইন লোব আছে হচ্ছে 5টা। আর সেরেব্রাম কয়টা খণ্ডের সমন্বয়ে তৈরি? না, সেরেব্রাম 2টা খণ্ডের সমন্বয়ে তৈরি। তাহলে সেরেব্রাম কয়টা খণ্ডের সমন্বয়ে তৈরি? খণ্ড আছে 2টা। সেরেব্রামে খণ্ড আছে কয়টা বলো? 2টা। বাট লোব আছে কয়টা? লোব আছে 5টা। এর মধ্যে টেম্পোরাল হচ্ছে শ্রুতি কেন্দ্র। আমাদের যে শ্রুতি কেন্দ্র, মানে শুনতে সহায়তা করে যে শ্রুতি কেন্দ্র, এই শ্রুতি কেন্দ্র থাকে হচ্ছে টেম্পোরালে। আমাদের শ্রুতি কেন্দ্র কোথায় আছে? শ্রুতি কেন্দ্র আছে হচ্ছে টেম্পোরালে। আর আমাদের দৃষ্টি কেন্দ্র, আমাদের দৃষ্টি কেন্দ্র থাকে হচ্ছে অক্সিপিটালে। তাহলে দৃষ্টি কেন্দ্র কোথায় আছে আমাকে বলো? দৃষ্টি কেন্দ্র আছে অক্সিপিটালে, শ্রুতি কেন্দ্র আছে টেম্পোরালে। তাহলে আমি কি বললাম? আমাদের শ্রুতি কেন্দ্র কোথায় আছে? আমাদের শ্রুতি কেন্দ্র আছে হচ্ছে টেম্পোরালে। আমাদের দৃষ্টি কেন্দ্র কোথায় আছে? দৃষ্টি কেন্দ্র আছে হচ্ছে অক্সিপিটালে। তাহলে দৃষ্টি কেন্দ্র আছে আমার অক্সিপিটালে, শ্রুতি কেন্দ্র কোথায় আছে? শ্রুতি কেন্দ্র আছে টেম্পোরালে। তাহলে শ্রুতি কেন্দ্র আছে টেম্পোরালে, দৃষ্টি কেন্দ্র আছে হচ্ছে আমার অক্সিপিটালে। ঠিক আছে? সেরেব্রামের কাজের মধ্যে আসো, মেইন কিছু কাজ লাগবে। কি কি করতেছেন? আমার দেহের বাক শক্তিকে নিয়ন্ত্রণ, এমসিকিউ আসবে। আমার দেহের বাক শক্তিকে নিয়ন্ত্রণ করতেছে কে? আমাদের বাক শক্তিকে নিয়ন্ত্রণ করতেছে সেরেব্রাম। আমাদের বাক শক্তিকে নিয়ন্ত্রণ করতেছে কে? আমাদের বাক শক্তিকে নিয়ন্ত্রণ করতেছে হচ্ছে সেরেব্রাম। ঠিক আছে? তারপর ঐচ্ছিক পেশির কার্যকলাপ।
ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ। আমাদের ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করতেছে কে? ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করবে হচ্ছে সেরেব্রাম। আমার হচ্ছে তোমার বাকশক্তিকে নিয়ন্ত্রণ করতেছে কে? বাকশক্তিকে নিয়ন্ত্রণ করবে হচ্ছে সেরেব্রাম। অনুভূতি গ্রহণ ও বিশ্লেষণ, অনুভূতি গ্রহণ ও বিশ্লেষণ করবে, অনুভূতি গ্রহণ ও বিশ্লেষণ করবে সেরেব্রাম। আর হচ্ছে মানুষ প্যারালাইজড হয়ে যায়। এই সেরেব্রাম যদি আক্রান্ত হয়, মানুষ সেরেব্রামে যদি আঘাতগ্রস্ত হয়, মানুষ প্যারালাইজড হয়ে যায়। ওই যে আমার সেরেব্রামের যে ডান পাশ ছিল সেটা আমাদের বাম পাশকে নিয়ন্ত্রণ করতেছিল, আর বাম খণ্ড আমাদের ডান পাশকে নিয়ন্ত্রণ করতেছিল। এখন ধরো কোন একটা মানুষের ডান পাশ পড়ে গেছে, ডান পাশ প্যারালাইজড হয়ে গেছে, তার মানে তার কোন পাশ সেরেব্রামের কোন পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে? বাম পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মানে তার সেরেব্রামের কোন পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে আমাকে বলো? তার মানে তার সেরেব্রামের বাম পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে এই ছিল আমার টোটাল সেরেব্রাম। সেরেব্রাম তাহলে শুরু থেকে একবার বলি, সেরেব্রাম থেকে আমার কি লাগবে? সেরেব্রাম কোন মস্তিষ্কের অংশ? অগ্র মস্তিষ্ক নাকি মধ্য মস্তিষ্ক নাকি পশ্চাৎ মস্তিষ্ক? শুরুতে পড়াইছি অগ্র মস্তিষ্কের অংশ। অগ্র মস্তিষ্কের তিনটা অংশ আছে, সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, তার মধ্যে হচ্ছে আমার এই সেরেব্রাম, তাই তো? তার মধ্যে আছে হচ্ছে আমার সেরেব্রাম। তারপর তুমি চলে আসো যে সেরেব্রামে খণ্ড আছে কয়টা? সেরেব্রামে খণ্ড আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমার ডান খণ্ড, একটা হচ্ছে আমার বাম খণ্ড। খণ্ড দুটাকে আমি কি বলতেছি? সেরেব্রাল হেমোস্ফিয়ার। এই দুইটা খণ্ডকে জোড়া লাগাচ্ছে কে? জোড়া লাগাচ্ছে হচ্ছে কর্পাস ক্যালোসাম। জোড়া লাগাচ্ছে কি আমাকে বলো? জোড়া লাগাচ্ছে হচ্ছে কর্পাস ক্যালোসাম, ঠিক আছে? এই সেরেব্রাম হচ্ছে মস্তিষ্কের সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ অংশ। মস্তিষ্কের সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ অংশ কোনটা আমাকে বলো? সেরেব্রাম হচ্ছে মস্তিষ্কের সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ অংশ, ঠিক আছে? এবং আমার টোটাল মস্তিষ্কের যে ওজন, টোটাল মস্তিষ্কের ওজন বা টোটাল মস্তিষ্কের আয়তনের 80% হচ্ছে আমার সেরেব্রাম। কত পার্সেন্ট সেরেব্রাম বলো আমাকে? 80% হচ্ছে তোমার সেরেব্রাম, ঠিক আছে? আচ্ছা, সেরেব্রামের বাইরের দিকের অংশটাকে বলবো সেরেব্রাল কর্টেক্স, ভেতরটাকে বলবো সেরেব্রাল মেডুলা। তাহলে বাইরেরটাকে আমি কি বলতেছি? সেরেব্রাল কর্টেক্স। ভেতরটাকে আমি কি বলতেছি? সেরেব্রাল মেডুলা। কর্টেক্স হচ্ছে তোমার গ্রে মেটাল নির্মিত। কর্টেক্স তোমার কি নির্মিত আমাকে বলো? কর্টেক্স হচ্ছে গ্রে মেটাল নির্মিত, আর মেডুলা হচ্ছে আমার হোয়াইট মেটাল নির্মিত। তাহলে কর্টেক্স হচ্ছে গ্রে মেটাল নির্মিত, মেডুলা হচ্ছে আমার হোয়াইট মেটাল নির্মিত, ঠিক আছে? এই কর্টেক্সের কিছু উঁচু জায়গা দেখা যায় যাদেরকে বলা হবে জাইরি, কিছু নিচু জায়গা দেখা যায় যাদেরকে বলা হবে সালকি। তাহলে উঁচু জায়গাগুলোকে বলতেছে জাইরি, নিচু জায়গাগুলোকে আমি কি বলতেছি? নিচুগুলোকে বলতেছি হচ্ছে সালকি, ঠিক আছে? এই মস্তিষ্কের যে তোমার সেরেব্রামের লোব থাকে 5টা। কতগুলো লোব আছে বলো? 5টা লোব আছে। কি কি? ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, লিম্বিক। ঠিক আছে? ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল, লিম্বিক। ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল, লিম্বিক। আচ্ছা, টেম্পোরাল আমার কে থাকে? শ্রুতি কেন্দ্র। শ্রুতি কেন্দ্র কোথায় আছে? টেম্পোরালে। অক্সিপিটালে আমার কে থাকে? দৃষ্টি কেন্দ্র। দৃষ্টি কেন্দ্র আমার কোথায় আছে? অক্সিপিটালে। ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার আমাদের বাম পাশকে নিয়ন্ত্রণ করে, বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার আমাদের ডান পাশকে নিয়ন্ত্রণ করে। এই দুইটাকে জোড়া লাগাচ্ছিল কি আমাকে বলো? কর্পাস ক্যালোসাম হচ্ছে এই দুইটাকে জোড়া লাগাচ্ছিল। কাজ কি কি আছে? এটা এমসিকিউতে আছে কিন্তু। আমাদের বাকশক্তিকে নিয়ন্ত্রণ করতেছে কে? সেরেব্রাম। ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করতেছে কে? সেরেব্রাম। অনুভূতি গ্রহণ বিশ্লেষণ সেরেব্রাম। মানুষ প্যারালাইজড হয়ে যায় কোনটা আক্রান্ত হলে? এই সেরেব্রাম আক্রান্ত হলে মানুষ প্যারালাইজড হয়ে যায়। এই সেরেব্রাম আক্রান্ত হলে মানুষ প্যারালাইজড হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে অগ্র মস্তিষ্কের আমার একটা শেষ হলো, সেরেব্রাম অংশটা শেষ হয়েছে। এবার আমি কিসের মধ্যে আসবো? এবার আসবো হচ্ছে থ্যালামাস। অগ্র মস্তিষ্কের থ্যালামাস টপিকের মধ্যে আসবো। এবার অগ্র মস্তিষ্কের থ্যালামাসের মধ্যে আসে। থ্যালামাস, থ্যালামাস, থ্যালামাস মনে রাখা সোজা। থ্যালামাস একটা ছন্দ দিয়ে আমি মনে রাখতে পারবো। থ্যালামাস আমার যা যা লাগবে জাস্ট একটা ছন্দ লিখে দেবো, ওটা বইতে লিখে রাখবো, এইটার মধ্যে আমি সব মনে রাখতে পারবো। টি প্রেস, টি পি আর ই ডাবল এস, টি দিয়ে মনে রাখবো টি প্রেস। টি তো হচ্ছে তোমার টাচ, টিতে মানে হচ্ছে টাচ মানে স্পর্শ, স্পর্শ। টিতে আবার থ্যালামাস, টিতে আবার কি আছে? টিতে আবার থ্যালামাস। তাহলে টিতে টাচ, টিতে থ্যালামাস। পিতে আছে তিনটা, পিতে হচ্ছে তিনটা জিনিস। পেইন মানে যন্ত্রণা, পেইন মানে যন্ত্রণা। পিতে প্রেসার মানে চাপ, পিতে প্রেসার মানে চাপ। পিতে আবার পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব। তাহলে তিনটা জিনিস নিয়ন্ত্রণ করতেছে। কি বললাম? পেইন, প্রেসার, পার্সোনালিটি। পেইন, প্রেসার, পার্সোনালিটি। পেইন, প্রেসার, পার্সোনালিটি। আরতে হচ্ছে রিলে স্টেশন। আরতে কি হিসেবে কাজ করতেছে আমাকে বলো? রিলে স্টেশন। তাহলে আমার রিলে স্টেশন হিসেবে কাজ করতেছে কে? থ্যালামাস হচ্ছে না রিলে স্টেশন হিসেবে কাজ করতেছে। ইতে হচ্ছে এনভায়রনমেন্ট বা পরিবেশ সম্পর্কে সতর্ক করে তোলে। পরিবেশ সম্পর্কে সতর্ক করে তুলতেছে কি আমাকে বলো? থ্যালামাস। পরিবেশ সম্পর্কে সতর্ক করে তুলতেছে কি আমাকে বলো? থ্যালামাস হচ্ছে পরিবেশ সম্পর্কে সতর্ক করে তুলতেছে। এস, এস তো হচ্ছে তোমার সোসাইটি বা সামাজিক আচরণ।
এসতে তোমার সোসাইটি বা সামাজিক আচরণ, এসতে তোমার সোসাইটি বা সামাজিক আচরণ। আর পরের এসতে হচ্ছে তোমার স্লিপি পারসন বা ঘুমন্ত মানুষ, পরের এসতে হচ্ছে তোমার স্লিপি পারসন বা ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলতে সহায়তা করে। তাহলে ঘুমন্ত মানুষ, আমরা যে ঘুমাই আছি, যখন ঘুমাই থাকি, ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলতে সহায়তা করতেছে কে? ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলতে সহায়তা করতেছে হচ্ছে থ্যালামাস। ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলতে সহায়তা করতেছে কে? থ্যালামাস। তাহলে আমি কি বলতেছি? থ্যালামাস শুধু কি দিয়ে মনে রাখবো আমি? টি প্রেস। থ্যালামাস আমি কি দিয়ে মনে রাখতেছি বলো? টি প্রেস। টিতে তোমার কি আছে? টিতে হচ্ছে তোমার টাচ মানে স্পর্শ, টিতে বা তোমার থ্যালামাস, পিতে পেইন, প্রেশার, পার্সোনালিটি। পিতে কি আছে বলো? পেইন, প্রেশার, পার্সোনালিটি। আরতে আমার কি আছে? আরতে হচ্ছে আমার রিলে স্টেশন। আরতে কি আছে? রিলে স্টেশন। ইতে আমার কি আছে? এনভায়রনমেন্ট বা পরিবেশ সম্পর্কে সতর্ক করে তোলে। ইতে কি আছে? এনভায়রনমেন্ট বা পরিবেশ সম্পর্কে সতর্ক করে তোলে। এসতে তোমার কি আছে? স্লিপি পারসন বা ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলে। আর পরের এসতে তোমার কি আছে? সোসাইটি বা সামাজিক আচরণ। সোসাইটি বা সামাজিক আচরণ। থ্যালামাস থেকে জাস্ট একটু পড়লেই হবে, ঠিক আছে? এবার তুমি চলে আসো হাইপোথ্যালামাস। কিসের মধ্যে আসো? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস এটাকে বলে বায়োলজিক্যাল ক্লক। বায়োলজিক্যাল ক্লক বলা হবে এটাকে। কি বলা হচ্ছে বলো? বায়োলজিক্যাল ক্লক বা জীবতাত্ত্বিক ঘড়ি। তাহলে জীবতাত্ত্বিক ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক বা হচ্ছে কোনটাকে বলো? হাইপোথ্যালামাসকে আমি কি বলতেছি? হাইপোথ্যালামাসকে বলতেছি বায়োলজিক্যাল ক্লক বা জীবতাত্ত্বিক ঘড়ি। হাইপোথ্যালামাস আমাদের দেহতাপ নিয়ন্ত্রণ করে। মেডিকেল কোশ্চেন, আমাদের দেহতাপ নিয়ন্ত্রণ করবে কি? আমাকে বলো। আমাদের দেহতাপ নিয়ন্ত্রণ করতেছে হচ্ছে হাইপোথ্যালামাস। তাহলে আমাদের দেহতাপ নিয়ন্ত্রণ করতেছে কি? আমাকে বলো। আমার দেহের দেহতাপ নিয়ন্ত্রণ করতেছে হচ্ছে হাইপোথ্যালামাস। আমার দেহের দেহতাপ নিয়ন্ত্রণ করতেছে কি? আমাকে বলো। আমাদের দেহতাপ নিয়ন্ত্রণ করতেছে হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে দুটো হরমোন খরিত হয়, কি কি তাদের নাম? একটা হচ্ছে অক্সিটোসিন, একটা হচ্ছে অক্সিটোসিন, একটা হচ্ছে অক্সিটোসিন, আর একটা হচ্ছে ভেসোপ্রেসিন। একটা হচ্ছে অক্সিটোসিন, একটা হচ্ছে ভেসোপ্রেসিন। তাহলে হাইপোথ্যালামাস থেকে আমার দুইটা হরমোন খরিত হচ্ছে, কে কি? একটা হচ্ছে অক্সিটোসিন আর হচ্ছে ভেসোপ্রেসিন। তাহলে হাইপোথ্যালামাস থেকে খরিত হচ্ছে কোন দুইটা হরমোন, কি কি নাম? অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন। এটা খরিত হচ্ছে কোন জায়গা থেকে? খরিত হচ্ছে হাইপোথ্যালামাস থেকে। দেখো ইম্পর্টেন্ট কথা বলবো। তাহলে এই অক্সিটোসিন, ভেসোপ্রেসিন খরিত হচ্ছে কোন জায়গা থেকে? খরিত হচ্ছে তোমার হাইপোথ্যালামাস থেকে। খরিত হচ্ছে হাইপোথ্যালামাস থেকে, কিন্তু এরা জমা থাকতেছে পশ্চাৎ পিটুইটারির মধ্যে। জমা থাকতেছে কোথায়? আমাকে বলো। জমা থাকতেছে পশ্চাৎ পিটুইটারিতে। জমা থাকতেছে কোথায়? তাহলে এই অক্সিটোসিন, ভেসোপ্রেসিন খরিত হচ্ছে কোন জায়গা থেকে? হাইপোথ্যালামাস থেকে, কিন্তু জমা থাকতেছে কোথায়? যে পশ্চাৎ পিটুইটারির মধ্যে। যে তাহলে হাইপোথ্যালামাস থেকে দুটো হরমোন খরিত হচ্ছে, কি কি নাম? অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন। আবার বলো, হাইপোথ্যালামাস থেকে আমার দুটো হরমোন খরিত হচ্ছে, কি কি নাম? অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন। হাইপোথ্যালামাস থেকে দুটো হরমোন খরিত হচ্ছে, কি কি নাম? আমাকে বলো। অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন। খরিত হচ্ছে কোন জায়গা থেকে? খরিত হবে হাইপোথ্যালামাস থেকে। খরিত হচ্ছে কোন জায়গা থেকে? হাইপোথ্যালামাস থেকে, কিন্তু জমা থাকবে কিসের মধ্যে? যে পশ্চাৎ পিটুইটারির মধ্যে। যে আমার দেহতাপ নিয়ন্ত্রণ করতেছে কে? হাইপোথ্যালামাস। আমার রক্তচাপ নিয়ন্ত্রণ করবে কে? রক্তচাপ নিয়ন্ত্রণ করবে হাইপোথ্যালামাস। আমার রক্তচাপ নিয়ন্ত্রণ করতেছে কে? হাইপোথ্যালামাস। এছাড়া রাগ, ঘৃণা, ঘাম, ঘুম, ভালো লাগা, পীড়ন সবকিছু নিয়ন্ত্রণ করবে হাইপোথ্যালামাস। সবকিছু নিয়ন্ত্রণ করবে কি? আমাকে বলো। সবকিছু নিয়ন্ত্রণ করবে হাইপোথ্যালামাস। তাকে একটু আগে বলছিলাম ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলতে সহায়তা করছিল কে? থ্যালামাস, তাই না? ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলতে সহায়তা করছিল কে? থ্যালামাস। কিন্তু আমার ঘুমকে নিয়ন্ত্রণ করবে হচ্ছে হাইপোথ্যালামাস। ঘুমকে নিয়ন্ত্রণ করতেছে কে বলো? ঘুমকে নিয়ন্ত্রণ করতেছে কিন্তু হাইপোথ্যালামাস। আমাকে ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলতে সহায়তা করছিল হচ্ছে তোমার থ্যালামাস। স্লিপি পারসন, ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলতে সহায়তা করছিল কে? আমাকে বলো। থ্যালামাস। কিন্তু আমার ঘুমকে নিয়ন্ত্রণ করতেছে কে? ঘুমকে নিয়ন্ত্রণ করতেছে হাইপোথ্যালামাস। তাহলে আমার বায়োলজিক্যাল ক্লক বা জীবতাত্ত্বিক ঘড়ি বলা হচ্ছে কোনটাকে? বায়োলজিক্যাল ক্লক বা জীবতাত্ত্বিক ঘড়ি বলা হচ্ছে তোমার হাইপোথ্যালামাসকে, ঠিক আছে? আমার দেহতাপ নিয়ন্ত্রণ করতেছে কে? হাইপোথ্যালামাস। রক্তচাপ নিয়ন্ত্রণ করতেছে কে? হাইপোথ্যালামাস। এখান থেকে দুটো হরমোন খরিত হচ্ছে, তাদের কি কি নাম? অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন। কোন কোন হরমোন খরিত হচ্ছে? অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন খরিত হচ্ছে কোন জায়গা থেকে? হাইপোথ্যালামাস থেকে, কিন্তু জমা থাকতেছে কিসের মধ্যে? যে জমা থাকতেছে আমার পশ্চাৎ পিটুইটারি গ্রন্থির মধ্যে। যে আমার ঘুমকে নিয়ন্ত্রণ করতেছে কে? ঘুমকে নিয়ন্ত্রণ করতেছে কিন্তু হাইপোথ্যালামাস। ঘুমকে নিয়ন্ত্রণ করতেছে কে? হাইপোথ্যালামাস। ক্লিয়ার? এই ছিল আমার অগ্র মস্তিষ্কের তিনটা অংশ। অগ্র মস্তিষ্কের কয়টা অংশ ছিল আমার? তিনটা, কি কি? সেরেব্রাম, থ্যালামাস আর হাইপোথ্যালামাস। সেই অগ্র মস্তিষ্কের তিনটা অংশ সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবার চলে আসো মধ্য মস্তিষ্কতে। এবার কিসের মধ্যে চলে আসো? মধ্য মস্তিষ্ক বা মেসেনসেফানল। মধ্য মস্তিষ্ক
বা মেসেনসেফালন এর অংশ আছে 4টা। এর কয়টা অংশ আছে আমাকে বলো? এর অংশ আছে 4টা। মধ্য মস্তিষ্কের অংশ আছে কয়টা আমাকে বলো? মধ্য মস্তিষ্কের অংশ আছে 4টা। প্রথমে আসো টেকটাম। প্রথমে কি আছে বলো? টেকটাম। তারপর সেরেব্রাল অ্যাকুইডাক্ট। সেরেব্রাল অ্যাকুইডাক্ট। সেরেব্রাল অ্যাকুইডাক্ট। তারপর সেরেব্রাল পেডাঙ্কল। সেরেব্রাল অ্যাকুইডাক্ট, সেরেব্রাল পেডাঙ্কল, আর লাস্টে আছে কর্পোরা কোয়ার্ডিজেমিনা। কর্পোরা কোয়ার্ডিজেমিনা। তাহলে মধ্য মস্তিষ্কের অংশ আছে কয়টা আমাকে বলো? মধ্য মস্তিষ্কের অংশ আছে 4টা। টেকটাম, নামগুলো একটু কঠিন কিন্তু, নামগুলো কঠিন। টেকটাম, সেরেব্রাল দিয়ে আছে 2টা, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, সেরেব্রাল পেডাঙ্কল। সেরেব্রাল দিয়ে কয়টা আছে? সেরেব্রাল দিয়ে হচ্ছে 2টা। তাহলে প্রথমে কি বললাম? প্রথমে হচ্ছে তোমার টেকটাম। টেকটাম, তারপর কি আছে? সেরেব্রাল অ্যাকুইডাক্ট, তারপর কি আছে? সেরেব্রাল পেডাঙ্কল, আর লাস্টে কি আছে? কর্পোরা কোয়ার্ডিজেমিনা। তাহলে টেকটাম, টেকটাম, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, সেরেব্রাল পেডাঙ্কল, কর্পোরা কোয়ার্ডিজেমিনা। এর মধ্যে সেরেব্রাল অ্যাকুইডাক্ট আমি একটু পরেই পড়াবো। এই মানে মস্তিষ্ক টপিকের লাস্টে আমাদের মস্তিষ্কে 4টা ভেন্ট্রিকল থাকে। কতগুলো ভেন্ট্রিকল থাকে? 4টা। তার মধ্যে তৃতীয় ও চতুর্থ ভেন্ট্রিকলকে যুক্ত করে। তৃতীয় ও চতুর্থ ভেন্ট্রিকলকে যুক্ত করতেছে কি আমাকে বলো? সেরেব্রাল অ্যাকুইডাক্ট। তৃতীয় ও চতুর্থ ভেন্ট্রিকলকে যুক্ত করতেছে কি আমাকে বলো? সেরেব্রাল অ্যাকুইডাক্ট হচ্ছে আমার তৃতীয় এবং চতুর্থ ভেন্ট্রিকলকে যুক্ত করে। তৃতীয় ও চতুর্থ ভেন্ট্রিকলকে যুক্ত করতেছে কি আমাকে বলো? সেরেব্রাল অ্যাকুইডাক্ট। সেরেব্রাল অ্যাকুইডাক্ট হচ্ছে আমার তৃতীয় ও চতুর্থ ভেন্ট্রিকলকে যুক্ত করে। তাহলে তৃতীয় ও চতুর্থ ভেন্ট্রিকলকে যুক্ত করতেছে কি আমাকে বলো? সেরেব্রাল অ্যাকুইডাক্ট। এই মধ্য মস্তিষ্ক মূলত দর্শন ও শ্রবণে সাহায্য করে। তাহলে দর্শন ও শ্রবণে সাহায্য করতেছে কি আমাকে বলো? দর্শন ও শ্রবণে সাহায্য করতেছে হচ্ছে মধ্য মস্তিষ্ক। তাহলে দর্শন ও শ্রবণে সহায়তা করতেছে কি আমাকে বলো? দর্শন ও শ্রবণে সহায়তা করতেছে হচ্ছে আমার মধ্য মস্তিষ্ক। আবার বলো, দর্শন ও শ্রবণে সহায়তা করে কে? দর্শন ও শ্রবণে সহায়তা করে মধ্য মস্তিষ্ক। মনে থাকবে, দর্শন ও শ্রবণে সহায়তা করতেছে কে? মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক থেকে এছাড়া কিছু জানা লাগবে না, শুধু এখানে হেডলাইনগুলো লাগবে। আর তৃতীয় এবং চতুর্থ ভেন্ট্রিকলকে যুক্ত করতেছে কি আমাকে বলো? সেরেব্রাল অ্যাকুইডাক্ট। আর দর্শন ও শ্রবণে সহায়তা করতেছে। না, এছাড়া কিছু লাগবে না মধ্য মস্তিষ্ক থেকে। ঠিক আছে, এবার তুমি চলে আসো পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ক বা রম্বেনসেফালন। রম্বেনসেফালন এর অংশ আছে 3টা। এর অংশ আছে কয়টা? 3টা। প্রথমে সেরেবেলাম। সেরেবেলাম, দেখো আগে ছিল সেরেব্রাম। অগ্রমস্তিষ্কে আমার কি ছিল? অগ্রমস্তিষ্কে আমার ছিল হচ্ছে সেরেব্রাম। মনে আছে? অগ্রমস্তিষ্কে ছিল হচ্ছে সেরেব্রাম, এখানে হচ্ছে সেরেবেলাম। তারপর হচ্ছে পন্স, তারপর হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। অবলঙ্গাটা, তাহলে সেরেবেলাম, পন্স আর হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। কি বললাম? কে কে আছে? সেরেবেলাম, পন্স আর মেডুলা অবলঙ্গাটা। আমার অগ্রতে কিন্তু ছিল সেরেব্রাম। বারবার বলতেছে, অগ্রতে কি ছিল? অগ্রতে ছিল সেরেব্রাম। এখানে তোমার কি আছে? এখানে আছে সেরেবেলাম। এখানে তোমার কি আছে? এখানে আছে সেরেবেলাম। অগ্রতে আমার কি ছিল? অগ্রতে ছিল কিন্তু সেরেব্রাম। মনে আছে? অগ্রতে কি ছিল? অগ্রতে ছিল সেরেব্রাম। পশ্চাতে আমার কি আছে? সেরেবেলাম। তাহলে সেরেবেলাম, পন্স আর মেডুলা অবলঙ্গাটা। সেরেবেলাম, পন্স আর মেডুলা অবলঙ্গাটা। আচ্ছা, সেরেবেলামের মধ্যে চলে আসো। সেরেবেলাম কার অংশ? পশ্চাৎ মস্তিষ্কের অংশ। মনে রাখবা, আমার মস্তিষ্কের সব থেকে বড় গুরুত্বপূর্ণ অংশ বা অগ্র মস্তিষ্কের সব থেকে বড় অংশ ছিল কোনটা? সেরেব্রাম। যেটা আমাদের মোট ওজনে কত পার্সেন্ট ছিল বলো তো? যেটা আমাদের মোট ওজনে ছিল 80%, তাই না? যেটা আমাদের মোট ওজনে কত পার্সেন্ট ছিল? 80% ছিল। আর এই যে তোমার সেরেবেলাম, এটা পশ্চাৎ মস্তিষ্কের সব থেকে বড় অংশ। পশ্চাৎ মস্তিষ্কের সব থেকে বড় অংশ। তাহলে পশ্চাৎ মস্তিষ্কের সব থেকে বড় অংশ কোনটা? পশ্চাৎ মস্তিষ্কের সব থেকে বড় অংশ হচ্ছে তোমার সেরেবেলাম। পশ্চাৎ মস্তিষ্কের সব থেকে বড় অংশ কোনটা? পশ্চাৎ মস্তিষ্কের সব থেকে বড় অংশ হচ্ছে সেরেবেলাম। ঠিক আছে, পশ্চাৎ মস্তিষ্কের সব থেকে বড় অংশ হচ্ছে
সেরেবেলাম। এই সেরেবেলামের ওজন হচ্ছে আমার 150 গ্রাম। সেরেবেলামের ওজন কত আমাকে বলো? সেরেবেলামের ওজন হচ্ছে আমার 150 গ্রাম। সেরেবেলামের ওজন কত আমাকে বলো? 150 গ্রাম। এই সেরেবেলামেরও দুইটা খণ্ড আছে। সেরেবেলামেরও কয়টা খণ্ড আছে আমাকে বলো? সেরেবেলামেরও দুইটা খণ্ড আছে। সেরেব্রামের কয়টা খণ্ড ছিল? সেরেব্রামের কিন্তু দুইটা খণ্ড ছিল, মনে আছে? সেরেব্রামের খণ্ড ছিল কয়টা? দুইটা, যাকে আমি বলছিলাম সেরেব্রাল হেমোস্ফিয়ার। যাকে আমি কি বলছিলাম? সেরেব্রাল হেমোস্ফিয়ার। আর এইটাকে আমি কি বলতেছি? এটারও দুইটা খণ্ড আছে। আচ্ছা, সেরেব্রামের যে দুইটা খণ্ড ছিল সেরেব্রাল হেমোস্ফিয়ার, তাদেরকে যুক্ত করছিল কে? কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসাম। আর সেরেবেলামের যে দুইটা খণ্ড আছে এদেরকে জোড়া লাগাবে হচ্ছে ভার্মিস। এদেরকে জোড়া লাগাবে কি আমাকে বলো? এদেরকে জোড়া লাগাবে হচ্ছে ভার্মিস। তাহলে সেরেবেলামের খণ্ড দুটাকে জোড়া লাগাচ্ছে কি আমাকে বলো? সেরেবেলামের খণ্ড দুটাকে জোড়া লাগাবে হচ্ছে ভার্মিস। আর সেরেব্রামের যে দুটো খণ্ড ছিল সেরেব্রামের খণ্ড দুটাকে জোড়া লাগাইছিল কি আমাকে বলো? কর্পাস ক্যালোসাম। তাহলে সেরেব্রামের খণ্ড দুটাকে জোড়া লাগাইছিল কর্পাস ক্যালোসাম। আর সেরেবেলামের যে দুটো খণ্ড সেরেবেলামের খণ্ড দুটাকে জোড়া লাগাবে হচ্ছে ভার্মিস। তাহলে সেরেব্রামেরও দুটো খণ্ড ছিল, সেরেবেলামেরও দুটো খণ্ড আছে। সেরেব্রামের খণ্ড দুটোকে জোড়া লাগিয়েছিল কে? কর্পাস ক্যালোসাম। আর সেরেবেলামের খণ্ড দুটোকে জোড়া লাগালো কে? ভার্মিস। সেরেব্রাম ছিল অগ্র মস্তিষ্কের সব থেকে বড় অংশ, সেরেবেলাম পশ্চাৎ মস্তিষ্কের সব থেকে বড় অংশ। সেরেবেলামের ওজন কত? 150 গ্রাম। সেরেবেলামের ওজন কত? 150 গ্রাম। সেরেবেলামের একটা কাজ আছে, এই কাজটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে। সেরেবেলামের কাজ কি? একটা ছন্দ লিখে রাখো, সবাই একটা ছন্দ লিখে রাখো। সারা বেলা চলাফেরা করলে পেশিতে টান পড়ে ভারসাম্য হারাবে। ছন্দটা কি? সারা বেলা চলাফেরা করলে পেশিতে টান পড়ে ভারসাম্য হারাবে। ছন্দটা কি বললাম? সারা বেলা চলাফেরা করলে পেশিতে টান পড়ে ভারসাম্য হারাবে। সারা বেলা চলাফেরা করলে পেশিতে টান পড়ে ভারসাম্য হারাবে। সারা বেলাতে হচ্ছে সেরেবেলাম। সারা বেলাতে কি আমাকে বলো? সারা বেলাতে হচ্ছে সেরেবেলাম। চলাফেরা তো হচ্ছে দুইটা আছে, ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ। ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ, ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ আর চলাফেরার দিক নির্ধারণ। ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ আর চলাফেরার দিক নির্ধারণ। ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ আর চলাফেরার দিক নির্ধারণ। ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ, ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ আর চলাফেরার দিক নির্ধারণ করতেছে কে? সেরেবেলাম। পেশিতে টান, আমার পেশি টান নির্ণয় করবে কে? পেশি টান নির্ণয় করবে হচ্ছে সেরেবেলাম। আমাদের ভারসাম্য নিয়ন্ত্রণ করবে কে? আমাদের ভারসাম্য নিয়ন্ত্রণ করবে হচ্ছে সেরেবেলাম। তাহলে সেরেবেলামের দেখো চারটা কাজ আছে। সারা বেলা চলাফেরা করলে পেশিতে টান পড়ে ভারসাম্য হারাবে। সারা বেলাতে সেরেবেলাম। এক নম্বর কাজ কি? ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ। ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ। আচ্ছা, চলাফেরাতে কি আছে? চলাফেরার দিক নির্ধারণ। দুই কি আছে বলো? চলাফেরার দিক নির্ধারণ। তাহলে এক নম্বরে ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ, দুই নম্বরে চলাফেরার দিক নির্ধারণ। পেশিতে টান, পেশি টানে কি? আমাদের পেশি টান নির্ণয়। পেশিতে টান কি বলো? আমাদের পেশি টান নির্ণয়। আর ভারসাম্য হচ্ছে আমাদের ভারসাম্য নিয়ন্ত্রণ করা। ভারসাম্যকে আমাদের ভারসাম্য নিয়ন্ত্রণ করা। তাহলে চারটা কাজ আছে। সারা বেলা চলাফেরা করলে পেশিতে টান পড়ে ভারসাম্য হারাবে। সারা বেলাতে সেরেবেলাম, চলাফেরাতে ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ, চলাফেরার দিক নির্ধারণ। পেশিতে টান কি? পেশি টান নির্ণয়। সারা বেলা চলাফেরা করলে পেশিতে টানে পেশি টান নির্ণয়, ভারসাম্য হারাবে। ভারসাম্য হচ্ছে আমাদের ভারসাম্য নিয়ন্ত্রণ করা। ভারসাম্য হচ্ছে আমাদের ভারসাম্য নিয়ন্ত্রণ করা। ক্লিয়ার? আমি ক্লিয়ার? ও ঠিক আছে। তাহলে চারটা কাজ দেখো। প্যাচ লাগে কোথায়? ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করছিল কে? সেরেব্রাম। ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করছিল সেরেব্রাম। আর পেশিতে টান, পেশি টান নির্ণয় করতেছে হচ্ছে সেরেবেলাম। ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করেছিল সেরেব্রাম, আর পেশিতে টান নিয়ন্ত্রণ করতেছে কি আমাকে বলো? সেরেবেলাম। কি নিয়ন্ত্রণ করতেছে বলো? সেরেবেলাম। ওকে, সেরেবেলাম থেকে এখানে কিছু লাগবে না। পন্সের মধ্যে চলে আসো। পন্সের মধ্যে চলে আসো, তো 5 মিনিট লাগবে। পন্সের মধ্যে চলে আসো। পন্স থেকে লাগবে। পন্স হচ্ছে প্রতিবর্ত কেন্দ্র হিসেবে কাজ করে। প্রতিবর্ত কেন্দ্র হিসেবে কাজ করতেছে কি আমাকে বলো? পন্স হচ্ছে প্রতিবর্ত কেন্দ্র হিসেবে কাজ করে। আমার যে প্রতিবর্ত ক্রিয়া আছে, আমি রিফ্লেক্স, এই প্রতিবর্ত কেন্দ্র হিসেবে কাজ করতেছে কে? প্রতিবর্ত কেন্দ্র হিসেবে কাজ করতেছে পন্স। এটা আমার শ্বসন হার নিয়ন্ত্রণ করে। শ্বসন হার নিয়ন্ত্রণ করতেছে কি আমাকে বলো? শ্বসন হার নিয়ন্ত্রণ করতেছে হচ্ছে পন্স। তাহলে আমাদের শ্বসন হার নিয়ন্ত্রণ করতেছে কে? আমাদের শ্বসন হার নিয়ন্ত্রণ করতেছে পন্স।
প্রতিবর্ত কেন্দ্র হিসেবে কাজ করতেছে কে? পন্স। তাহলে প্রতিবর্ত কেন্দ্র হিসেবে কাজ করতেছে কে? না, প্রতিবর্ত কেন্দ্র হিসেবে কাজ করতেছে পন্স। আর হচ্ছে আমার শ্বসন হারে নিয়ন্ত্রণ করতেছে কে? শ্বসন হারে নিয়ন্ত্রণ করতেছে হচ্ছে পন্স। ঠিক আছে, আচ্ছা পন্স থেকে এছাড়া কিছু লাগবে না। এবার চলে আসো মেডুলা অবলঙ্গটা। কিসের মধ্যে আসো? মেডুলা অবলঙ্গটার মধ্যে চলে আসো। মেডুলা এইটাও আমার শ্বসন নিয়ন্ত্রণ করে, শ্বসনের মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ করে। তাহলে শ্বসনের মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ করতেছে কে? মৌলিক ছন্দ, শ্বসনের মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ করতেছে হচ্ছে মেডুলা। শ্বসনের মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ করতেছে কে? মেডুলা। মতে মৌলিক, মতে মেডুলা, মতে মৌলিক, মতে মেডুলা, মতে মৌলিক, মতে মেডুলা। শ্বসনের মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ করতেছে কে? বলো মেডুলা। এই মেডুলা অবলঙ্গটা থেকে 9, 10, 11, 12 নং করটিক স্নায়ুর উৎপত্তি হয়। 9, 10, 11, 12 করটিক স্নায়ু আমি আজকে না পরের দিন পড়াবো আমি। এই 9, 10, 11, 12 নং করটিক স্নায়ুর উৎপত্তি হবে কোন জায়গা থেকে? মেডুলা অবলঙ্গটা থেকে। তাহলে আমাকে বলো 9, 10, 11, 12 কি বললাম? 9, 10, 11, 12 এই 9, 10, 11, 12 নং করটিক স্নায়ুর উৎপত্তি হচ্ছে কোন জায়গা থেকে? মেডুলা থেকে। 9, 10, 11, 12 নং করটিক স্নায়ুর উৎপত্তি হবে। তাহলে আবার বলো 9, 10, 11, 12 নং করটিক স্নায়ুর উৎপত্তি হচ্ছে কোন জায়গা থেকে? মেডুলা থেকে। 9, 10, 11, 12 নং করটিক স্নায়ুর উৎপত্তি হবে। আমার শ্বসনের মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ করতেছে কে? শ্বসনের মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ করতেছে হচ্ছে মেডুলা। তাহলে পতে পন্স, পতে প্রতিবর্ত কেন্দ্র, পন্স বা শ্বসন হারও নিয়ন্ত্রণ করে, বাট মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ করতেছে কে? মেডুলা। মতে মেডুলা, মতে মৌলিক ছন্দ। 9, 10, 11, 12 নং করটিক স্নায়ুর উৎপত্তি হবে কোন জায়গা থেকে? মেডুলা থেকে। ঠিক আছে, এবার চলে আসো ব্রেইন স্টেম। এটা খুব ইম্পর্টেন্ট। ব্রেইন স্টেম কার কার সমন্বয় তৈরি? ব্রেইন স্টেম তিনটা জিনিসের সমন্বয় তৈরি। ব্রেইন স্টেম কয়টা জিনিসের সমন্বয় তৈরি আমাকে বলো? ব্রেইন স্টেম তিনটা জিনিসের সমন্বয় তৈরি। এক হলো মধ্য মস্তিষ্ক, পন্স আর মেডুলা অবলঙ্গটা। মধ্য মস্তিষ্ক, পন্স আর মেডুলা অবলঙ্গটা সমন্বয় হচ্ছে মানে ব্রেইন স্টেম তৈরি। এটা 100% ইম্পর্টেন্ট। এমসিকিউ আসবে কোনটা ব্রেইন স্টেমের অংশ নয়, কোনটা ব্রেইন স্টেমের অংশ নয়। বাচ্চারা সেরেবেলাম দেবে, আমার উত্তর হবে সেরেবেলাম, কিন্তু বাচ্চারা মনে করে সেরেবেলাম মনে তোমার হচ্ছে ব্রেইন স্টেমের অংশ না। পশ্চাৎ মস্তিষ্কের অংশ ছিল তিনটা, পশ্চাৎ মস্তিষ্কের অংশ ছিল তিনটা, সেখানে ছিল আমার সেরেবেলাম, পন্স আর মেডুলা অবলঙ্গটা। বাট ব্রেইন স্টেমের অংশ আছে তিনটা। কে কে? মধ্য মস্তিষ্ক, পন্স আর মেডুলা অবলঙ্গটা। এখানে পশ্চাৎ মস্তিষ্কের সাথে পন্স আর মেডুলা অবলঙ্গটা আছে, আর সাথে তোমার কি আছে আমাকে বলো? সাথে আছে হচ্ছে মধ্য মস্তিষ্ক। ক্যামেরা ঠিক আছে তো? ভিডিও হচ্ছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো আমি কি বললাম, ব্রেইন স্টেম কার কার সমন্বয়ে তৈরি আমাকে বলো? না, মধ্য মস্তিষ্ক, পন্স আর মেডুলা অবলঙ্গটা। আবার বলো ব্রেইন স্টেম কার কার সমন্বয়ে তৈরি? ব্রেইন স্টেম হচ্ছে আমার মধ্য মস্তিষ্ক, পন্স আর মেডুলা অবলঙ্গটা সমন্বয়ে তৈরি। মধ্য মস্তিষ্ক হচ্ছে আমার পন্স, ব্রেইন স্টেম হচ্ছে আমার পন্স, মধ্য মস্তিষ্ক আর মেডুলা অবলঙ্গটা সমন্বয়ে তৈরি। ক্লিয়ার? ওকে, এইবার আমাদের জাস্ট লাস্ট টপিক, আমাদের মস্তিষ্কের ভেন্ট্রিকল নিয়ে আলোচনা করব। মস্তিষ্কের ভেন্ট্রিকল বা প্রকোষ্ঠ, মস্তিষ্কের মধ্য মস্তিষ্কের ভেন্ট্রিকল বা প্রকোষ্ঠ। মস্তিষ্কের ভেন্ট্রিকল বা প্রকোষ্ঠ নিয়ে আলোচনা করব। এই কিন্তু আমাদের হৃৎপিণ্ডের ভেন্ট্রিকল না, মস্তিষ্ক আমাদের কিছু ভেন্ট্রিকল আছে, আমরা সেই ভেন্ট্রিকল নিয়ে আলোচনা করব। এবার আলোচনা করব। ঠিক আছে, মস্তিষ্কে ভেন্ট্রিকল বা প্রকোষ্ঠ আছে চারটা। মস্তিষ্কে ভেন্ট্রিকল বা প্রকোষ্ঠ আছে কয়টা আমাকে বলো? মস্তিষ্কে ভেন্ট্রিকল বা প্রকোষ্ঠ আছে হচ্ছে তোমার চারটা। মস্তিষ্কে ভেন্ট্রিকল বা প্রকোষ্ঠ কয়টা আছে? চারটা আছে। চারটা ভেন্ট্রিকল বা প্রকোষ্ঠ আছে। এর মধ্যে প্রথম দুইটাকে বলা হবে পার্শ্বীয় বা ল্যাটেরাল। প্রথম দুইটাকে আমি কি বলতেছি? পার্শ্বীয় বা ল্যাটেরাল। তাহলে মস্তিষ্কে মোট ভেন্ট্রিকল আছে কয়টা আমাকে বলো? চারটা। এর মধ্যে প্রথম দুইটাকে আমি কি বলতেছি? পার্শ্বীয় বা ল্যাটেরাল। প্রথম দুইটাকে বলতেছি পার্শ্বীয় বা ল্যাটেরাল। এই পার্শ্বীয় ল্যাটেরাল, তারপর আছে তৃতীয় ভেন্ট্রিকল, আর তারপর আছে হচ্ছে আমার চতুর্থ ভেন্ট্রিকল। ঠিক আছে, এখন তোমার এই পার্শ্বীয় বা ল্যাটেরাল ভেন্ট্রিকল তৃতীয় ভেন্ট্রিকলের সাথে ফোরামেন অফ মন্ডোর মাধ্যমে যুক্ত থাকে। কিসের মাধ্যমে যুক্ত থাকে আমাকে বলো?
ফোরামেন অফ মনরো। তাহলে পার্শ্বীয় বা ল্যাটারাল ভেন্ট্রিকল, আমাদের যে মস্তিষ্কে তৃতীয় ভেন্ট্রিকল আছে, এই পার্শ্বীয় বা ল্যাটারাল ভেন্ট্রিকল আমাদের তৃতীয় ভেন্ট্রিকলের সাথে কিসের মাধ্যমে যুক্ত হচ্ছে? ফোরামেন অফ মনরোর মাধ্যমে যুক্ত হচ্ছে। তাহলে এই পার্শ্বীয় বা ল্যাটারাল ভেন্ট্রিকল আমাদের তৃতীয় ভেন্ট্রিকল, মস্তিষ্কের তৃতীয় ভেন্ট্রিকলের সাথে কিসের মাধ্যমে যুক্ত হবে? ফোরামেন অফ মনরো। আর তৃতীয় আর চতুর্থ ভেন্ট্রিকল কিসের মাধ্যমে যুক্ত হবে মনে আছে? কিন্তু পড়াইছি আমি একটু আগে, ওই যে মধ্য মস্তিষ্কে আমার ছিল সেরেব্রাল অ্যাকুইডাক্ট। এই তৃতীয় ভেন্ট্রিকল চতুর্থ ভেন্ট্রিকলের সাথে সেরেব্রাল অ্যাকুইডাক্টের মাধ্যমে যুক্ত হবে। সেরেব্রাল অ্যাকুইডাক্টের মাধ্যমে যুক্ত হবে। কিসের মাধ্যমে যুক্ত হচ্ছে আমাকে বলো? সেরেব্রাল অ্যাকুইডাক্ট। তাহলে এমসিকিউ আসবে কিন্তু পার্শ্বীয় ভেন্ট্রিকল তৃতীয় ভেন্ট্রিকলের সাথে যুক্ত হচ্ছিল কিসের মাধ্যমে? পার্শ্বীয় ভেন্ট্রিকল তৃতীয় ভেন্ট্রিকলের সাথে যুক্ত হচ্ছে তোমার ফোরামেন অফ মনরোর মাধ্যমে। আর আমার যে তোমার হচ্ছে তৃতীয় ভেন্ট্রিকল চতুর্থ ভেন্ট্রিকলের সাথে যুক্ত হচ্ছে কিসের মাধ্যমে? সেরেব্রাল অ্যাকুইডাক্টের মাধ্যমে। কিসের মাধ্যমে? সেরেব্রাল অ্যাকুইডাক্টের মাধ্যমে। দ্যাটস এনাফ ফর মস্তিষ্ক টপিক। মস্তিষ্ক টপিক থেকে আমার এর বাইরে আর কিছু জানার দরকার নেই। আমি যে টপিকগুলো লিখে দিলাম, তুমি যদি এইটুক ভালোভাবে মুখস্থ করতে পারো, এইটুক যদি ভালোভাবে আত্মস্থ করতে পারো, বইতে ভালোভাবে সুন্দর করে দাগায় নিতে পারো, এবং আমি বিশ্বাস করি আমি একটা লাইন এখানে যতবার বলছি, যারা এই ক্লাসটা দেখতেছো 40 মিনিটের মতো হতে যাচ্ছে, ইনশাল্লাহ ক্লাসের পর ক্লাসেই মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? সো একটু প্রেশার মনে হবে যে ওইদিকে তোমার সব ব্যাচ, সব কোচিংয়ে তোমার শর্ট সিলেবাস চলতেছে, আমি শর্টের বাইরেগুলো পড়াচ্ছি। বাট আমি যেহেতু 4th ইয়ারে 3 বছর ধরে অ্যাডমিশন পড়াচ্ছি, সো আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে যারা এই এইচএসসি টাইমটাতে যারা শর্টের বাইরেরগুলো ভালোভাবে ক্লিয়ার করে রাখতে পারবে, তারা অনেক এগিয়ে থাকবে এবং এটা সে তখন বুঝবে যখন সে অ্যাডমিশন লাইফে যাবে, স্পেশালি যাদের মেডিকেল টার্গেট। সো আমি বলবো এখনই প্রপার সময় শর্টের বাইরের যে চ্যাপ্টারগুলো আছে কিছু পড়ে রাখার। দেখো তোমার জুওলজি ধরো শর্টের বাইরে 5টা অধ্যায়, বোটানি 5টা অধ্যায়, তুমি 5টা না পারো 3টা পড়ে রাখো, যতটুকু পারো, যতটুকু তুমি নিজেকে এগিয়ে রাখতে চাও, যে উপরের দিকে মেডিকেলে চান্স পেতে চাও, আমি মনে করি তাদের এটা ক্লাসটা করা উচিত। ঠিক আছে? সো দ্যাটস ইনাফ ফর টুডে। সবাই ক্লাসটা করে ফেলো, এবং এর পরের দিন আমি এর পরের টপিক আমাদের যে স্নায়ু, সুষমা স্নায়ু নিয়ে ক্লাসটা আপলোড করবো। ঠিক আছে? থ্যাংক ইউ।